আমার নাম শারমিন। আমি পরিবারের বড় বড় মেয়ে মানে কি জানো? মানুষ ভাবে বড় মানে স্বাধীনতা, সম্মান, আদর, কিন্তু আসলে বড় মানে দায়িত্ব। তো এমন এক জিনিস যেটা বুকের ভেতর ঢুকে যায় আর ফেলে দেওয়া যায় না। পরিবার খুব সাধারণ ছিল। ছিলেন একটা ছোট কোম্পানির অ্যাকাউন্টস ক্লার্ক। সকালে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে পুরনো ব্যাগ নিয়ে বেরিয়ে যেতেন। গৃহিণী, অজস্র স্বপ্ন, কিন্তু হাতে কেবল সংসারের কাজ। আর আমি আর আমার ছোট ভাই রিমন, আমাদের হাসিই ছিল এই ঘরের আলো। আমাদের জীবন ছিল খুবই সহজ। মা সকালের নাস্তায় পান্তা ভাত করতেন, আমি স্কুলের পোশাক পরে রিমনের চুল আঁচড়ে দিতাম। বাবা দরজার পাশে দাঁড়িয়ে বলতেন, মা, তুই একদিন সংসারের হাল ধরবি, তুই আমার গর্ব। তখন এই কথাটা শুনে আমি হেসে ফেলতাম। ভাবতাম, হাল ধরব মানে কি? আমি তো শুধু মেয়ে, স্কুলে যাই, পড়ি, গল্প লিখি। তবে জীবনের গল্প তো কেউ লিখে রাখতে পারে না, তাই না? বাবা তখনও জানতেন না একদিন সত্যি আমি এই সংসারের হাল ধরব। কিন্তু কেমন করে, সেটা কেউ জানত না, আমিও না। আমাদের জীবনে ঝড়টায় একদম হঠাৎ। বাবার অফিস বন্ধ হয়ে গেল, কোম্পানির মালিক বিদেশে পালিয়ে গেলেন, কর্মচারীরা সবাই বেকার। বাবা একদিন রাতে এসে বললেন, মা, অফিসে আর যেতে হবে না, চাকরি গেল। মা কিছু বলেননি, শুধু একবার আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিটা আজও আমার চোখে জ্বলজ্বল করে। সেখানে ছিল ভয়, অনিশ্চয়তা আর এক ফোঁটা নির্ভরতা। মনে হলো মা যেন বলতে চাইলেন, মা, এবার বুঝি তুই সংসারের হাল ধরবি? সেই রাতে আমি ঘুমোতে পারিনি। ছাদে উঠে তারার দিকে তাকিয়েছিলাম, ভেবেছিলাম এই সংসার যদি ভেঙে যায় তাহলে মা, বাবা, রিমন, ওদের কি হবে? আমি তখন কলেজের ছাত্রী। ক্লাসে সবাই বন্ধুরা ঘুরতে যায়, নতুন জামা পরে, ছবি তোলে। আমি শুধু ভাবি, পরের মাসে ঘর ভাড়া কিভাবে দেব। সকালে উঠে আমি টিউশনি খুঁজতে বের হলাম। একটা স্কুলে গেলাম, দরজায় দরজায় দাঁড়ালাম। অনেকেই বলল, তুমি তো এখনো কলেজে পড়ো, পড়াতে পারবে? কেউ বলল, বেতন কম, নিতে পারবে? আমি শুধু হাসতাম, মাথা নাড়তাম। আমার দরকার টাকার না, দরকার ছিল সংসার বাঁচানোর একটা কারণ। শেষে এক জায়গায় পেলাম একজন ক্লাস 7-এর মেয়েকে পড়ানোর কাজ, মাসে 500 টাকা। সেই 500 টাকা নিয়েই শুরু হলো আমার যুদ্ধ। প্রথম দিন টিউশনি থেকে ফিরে মাকে বললাম, মা, আজ থেকে আমি চাকরি করি। মা হেসে বললেন, চাকরি? আমি বললাম, হ্যাঁ মা, শিক্ষকতার চাকরি। মা আমার মাথায় হাত রাখলেন। তার চোখে তখন এমন একটা আলো, যেন পৃথিবীর সেরা গর্ব। সেদিন রাতে মা আমাদের জন্য একটু বেশি ভাত রান্না করলেন। বললেন, আজ আমার মেয়ের প্রথম বেতন আসবে। আমি হেসে বললাম, মা, এখনো পেলাম না। তিনি বললেন, না মা, তোর পরিশ্রমই আমার বেতন। তারপর থেকে আমার দিন শুরু হতো ভোরে। ভোরে উঠতাম, পানি গরম করতাম, মাকে ওষুধ দিতাম, রিমনকে স্কুলে পাঠাতাম, তারপর নিজের কলেজ, বিকেলে টিউশনি, রাতে পড়া। একদিনও অভিযোগ করিনি, কারণ আমি জানতাম আমার কষ্টে এখন পরিবারের আলো জ্বলছে। একদিন এক বন্ধু বলল, শারমিন, তুই এত কষ্ট করিস কেন, বাঁচবি তো? আমি হেসে বলেছিলাম, যদি আমার কষ্টে মা হাসে তবে আমি বেঁচেই আছি। কিন্তু জীবন কখনো তোমার পরিশ্রমের সঙ্গে সমানভাবে চলে না। তুমি চেষ্টা করো, তবু কিছু না কিছু ভেঙে পড়ে। আমার ক্ষেত্রেও তাই হলো। বাবা মানসিকভাবে ভেঙে গেলেন। দিনভর চুপচাপ থাকতেন, রাতের দিকে ঘরে বসে একা থাকতেন। আমি মাঝে মাঝে দেখতাম তিনি পুরনো চাকরির আইডি কার্ডটা হাতে ধরে আছেন, চোখে জল, মুখে পরাজয়ের হাসি। একদিন বললাম, বাবা, চিন্তা করো না, আমি আছি। তিনি মৃদু হেসে বললেন, তুই তো মেয়ে, তুই কতদূর পারবি? আমি বললাম, বাবা, আমি মেয়ে বলেই পারব, কারণ মেয়েরা ভাঙে না, বাঁধে। সেদিন থেকে আমার ভেতরে এক নতুন আগুন জ্বলে উঠল। আমি আর শুধু টিউশনি করিনি, ছোট একটা প্রাইভেট স্কুলে পার্ট টাইম শিক্ষকতা শুরু করলাম। সকালে ক্লাস, বিকেলে ছাত্র পড়ানো, রাতে বাড়ির কাজ।
ঘুম আসত না, তবুও হাসতাম। কারণ আমি জানতাম আমার কষ্টের প্রতিটা ফোঁটা ছামি আমার পরিবারের হাসির কারিগর। আজ আমি যখন নিজের গল্প বলছি, মনে পড়ে সেই দিনগুলো। সকালের ভাঙা টিফিন বক্স, মায়ের হাসি, বাবার চুপচাপ মুখ, রিমনের বইয়ের পাতার শব্দ, সবই আমার জীবনের অংশ। আমি হয়তো তখন থেকেই বুঝতে পেরেছিলাম এই সংসারের হাল একদিন আমাকেই ধরতে হবে, যেভাবেই হোক। আর আজ আমি বসে আছি ক্যামেরার সামনে, এই গল্পটা বলছি যেন তো বুঝতে পারে একটা মেয়ে শুধু কন্যা নয়, সে একটা সংসারের ভিত্তি। সে যখন হাসে পুরো পরিবার বাঁচে, আর যখন কাঁদে তখন পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আমি শারমিন। পরিবারের হাল আমি ধরেছিলাম, কিন্তু কেউ জানল না সেই হাল ধরতে গিয়ে আমি কতটা ভেঙে গিয়েছিলাম। জীবনের একটা সময় আসে যখন তোমাকে নিজের বয়স ভুলে যেতে হয়, যখন তুমি বুঝে যাও এখন যদি আমি না দাঁড়াই তবে আমার ঘরটা ভেঙে যাবে। আমার জন্য সেই সময়টা শুরু হলো যখন বাবা বললেন, চাকরি আর নেই মা, অফিস বন্ধ হয়ে গেছে। সেদিন আমাদের বাড়িটা যেন হঠাৎ নীরব হয়ে গেল। মা রান্নাঘরে গিয়ে চুলার আগুন নিভিয়ে দিলেন, বাবা চুপচাপ বারান্দায় বসে রইলেন। আমি দাঁড়িয়েছিলাম দরজার পাশে, শুধু শুনছিলাম নিজের বুকের ধকধকানি। আমি তখন কলেজে পড়ি। বাবা সবসময় বলতেন, তুই ভালো করে পড়ে বড় কিছু হো। কিন্তু সেদিন বুঝলাম এখন বড় কিছু হওয়ার সময় নয়, এখন বাঁচার সময়। পরদিন সকালেই আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। বৃষ্টি ভেজা শহর, হাতে একটা পুরনো ব্যাগ, আর মনে একটা প্রশ্ন, কোথা থেকে শুরু করব। আমি টিউশনি খুঁজতে শুরু করলাম। একটার পর একটা দরজা ধরলাম। কেউ বলল, আমাদের প্রাইভেট টিউটর আছে। কেউ বলল, তুমি তো এখনো ছোট। তবুও আমি হাল ছাড়িনি। শেষ এক জায়গায় পেলাম একটা ছোট্ট মেয়েকে পড়ানোর কাজ, বেতন মাত্র ৫০০ টাকা। সেই টাকা আমার কাছে তখন পৃথিবীর সব স্বর্ণের মতো মনে হয়েছিল। প্রথম মাসের শেষে সেই টাকাটা মাকে দিলাম। মা চেয়ে চেয়ে দেখলেন, তারপর কান্না চেপে বললেন, মা তুই কবে বড় হলি রে? আমি বললাম, যেদিন বাবা হারিয়ে গেলেন সেদিন মা। জীবন তখন শুধু কাজ আর দায়িত্বের নাম। সকালে কলেজ, বিকেলে টিউশনি, রাতে পড়া আর সংসারের হিসেব। বাবা সারাদিন ঘরে থাকতেন, মন খারাপ করে। রিমন স্কুলে যেত, কিন্তু নতুন বই চাওয়ার সাহস করত না। আমি যতটুকু পারতাম হাসি মুখে রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম যদি আমি কাঁদি তাহলে পুরো ঘরটা ভেঙে যাবে। একদিন টিউশনি থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, জ্বর এলো। তবুও পরদিন ক্লাসে গেলাম, কারণ ভাবলাম আমি একদিন না গেলে ওই মেয়েটা পড়বে না, আর আমার সংসারের ভাতও কমে যাবে। আমার কলেজের বান্ধবীরা তখন ঘুরতে যেত, ছবি তুলত, কফি শপে আড্ডা দিত। আমি আমি শুধু চাইতাম রাতে একটু শান্তিতে ঘুমোতে পারি। একটা দিন যেন মা হাসে, বাবা একটু গল্প করে, রিমন নতুন জুতো পায়। এই ছিল আমার স্বপ্ন। আমার জীবনের প্রতিটা হাসি তখন এক একটা কষ্টর ফল। কিন্তু আমি শিখে গিয়েছিলাম কষ্টকে হাসিতে ঢেকে ফেলতে হয়, না হলে জীবন থেমে যায়। একদিন কলেজে একটা অনুষ্ঠানে আমার দেখা হলো নাসির নামের এক ছেলের সঙ্গে। সে অন্য ডিপার্টমেন্টে পড়ত। হাসি খুশি, প্রাণবন্ত একটা ছেলে। আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। নাসির জানত না আমি কেমন একটা সংগ্রাম করছি। সে ভাবত আমি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে যখন জানল, তখন বলেছিল, শারমিন, তুই একা না, আমি আছি তোর পাশে। তার কথাটা শুনে আমার চোখ ভিজে উঠেছিল। অনেকদিন পর মনে হয়েছিল আমার জীবনেও একটু রং আছে, একটু আশ্রয় আছে। নাসিরের সঙ্গে কথা বলতে ভালো লাগত। ও আমাকে বলতো, তুই সবসময় হাসিস কেন? আমি বলতাম, কারণ আমি কাঁদলে ঘর ভেজে যায়, তাই হাসি। সে হাসত, বলতো, তুই পাগল? আমি বলতাম, পাগল না, দরিদ্র, তাই হাসিটাই একমাত্র সম্পদ। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। ও বলল, তুই পড়াশোনা শেষ কর, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। আমি তখন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল হয়তো আমার জীবনের কষ্ট একদিন শেষ হবে। কিন্তু জীবনের খেলাটা বড় নিষ্ঠুর। একদিন নাসিরের পরিবার জানল আমি গরিব ঘরের মেয়ে। তার মা ফোন করে বললেন, আমার ছেলেকে এই সম্পর্ক থেকে দূরে রাখুন, একটা দায়িত্বভরা মেয়ে সংসার করতে পারে না। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম। নাসির অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরও নিজের সীমা ছিল। শেষে একদিন নাসির বলল, শারমিন, তুই আমার জীবনে বোঝা হতে চাই না, তুই শক্ত থাক। ও চলে গেল। আমার পৃথিবী তখন নীরব হয়ে গেল। তবু আমি হাসতাম, কারণ আমার ঘরে মা বাবা এখনো বেঁচে আছে।
হাহ, জীবন তখন এক অদ্ভুত ভারসাম্য, ভেতরে কান্না, বাইরে দায়িত্ব। আমি ক্লাসে পড়াই, ছাত্রদের হাসি দেখি, কিন্তু আমার নিজের ভেতরটা তখন শুকিয়ে যাচ্ছিল। বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন, মায়ের ডায়াবেটিস বাড়ল, আর রিমনের স্কুলের ফি দিতে পারছিলাম না। একদিন রাতে মা বললেন, মা, তুই কি কখনো নিজের কথা ভাবিস না? আমি হাসলাম, বললাম, আমার নিজের মানে তুমিরা মা। তখন থেকেই আমার জীবনের প্রতিটা দিন যেন এক যুদ্ধ। ভোরে ঘুম থেকে ওঠা, স্কুলে দৌড়ানো, রাতের শেষে নিঃশব্দ কান্না। তবু কে কোনো হাল ছাড়িনি, কারণ জানতাম যতদিন আমি বাঁচি এই পরিবার বাঁচবে। আজ আমি ভাবি, আমি যদি না দাঁড়াতাম তাহলে হয়তো আমাদের ঘরটা আজ অন্ধকারে ডুবে যেত। আমি তখনই ঠিক করেছিলাম, আমি মেয়ে না, আমি একটা দেয়াল, যে দেয়াল ভেঙে পড়লেও অন্যদের ছায়া দিতে জানে। হয়তো এটাই ছিল আমার জীবনের দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি ভালোবাসা হারিয়েছি কিন্তু নিজের পরিবারকে বাঁচাতে শুরু করেছি। ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু এর ভেতর কতটুকু গভীরতা আছে জানো? ভালোবাসা মানুষকে বাঁচায়ও, আবার কখনো ভেঙেও দেয়। আমার ক্ষেত্রেও তাই হলো। নাসির চলে যাওয়ার পর মনে হয়েছিল আমার ভেতরকার একটা অংশ যেন মারা গেল। আমি বাইরে হাসতাম, কিন্তু ভেতরে প্রতিদিন একটু করে শুকিয়ে যাচ্ছিলাম। মা বুঝতেন কিছু একটা বদলে গেছে আমার ভেতরে। তিনি জিজ্ঞেস করতেন, মা, তোর কিছু হয়েছে? আমি বলতাম, না মা, সব ঠিক আছে। কিন্তু আসলে কিছুই ঠিক ছিল না। একদিন টিউশনি থেকে ফেরার পথে আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। ছাতা ছিল না, মাথার চুলে পানি পড়ছিল, আর চোখে গরম জল মিশে যাচ্ছিল বৃষ্টির সঙ্গে। হঠাৎ মনে হলো, আমি এত কষ্ট পাচ্ছি অথচ কেউ নেই যার কাছে একটু মাথা রেখে বলবো, আমি ক্লান্ত। সেদিন রাতে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা ঘরে এসে চুপচাপ আমার চুলে হাত বুলিয়ে দিয়েছিলেন। আমি জেগেছিলাম, তবুও চোখ খুলিনি। ভাবছিলাম, এই পৃথিবীতে বাবা মার স্পর্শই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা হারানোর পর জীবন থেমে যায় না, বরং শুরু হয় নতুন এক যুদ্ধ, নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, ভাগ্যের সঙ্গে। নাসির চড়ে যাওয়ার পর আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সেই ভাঙা অংশগুলো দিয়েই আমি নিজের ভেতর এক নতুন মানুষ গড়লাম। আমি ঠিক করলাম, আর কারো দয়ার উপর বাঁচব না। আমি নিজের জোরে এই পরিবারটাকে টিকিয়ে রাখব। আমি স্কুলে চাকরি নিলাম, একটা ছোট প্রাইভেট স্কুলে। বেতন কম, কিন্তু তাতে আমার সংসার চলবে এই বিশ্বাস ছিল। সকালে উঠেই কাপড় কাচা, মায়ের ওষুধ, বাবার চা, রিমানের টিফিন, সবকিছু করে তারপর স্কুলে ছুটতাম। ক্লাসে হাসি মুখে বাচ্চাদের পড়াতাম। তারা আমাকে শারমিন ম্যাম বলে ডাকত। সেই ডাকেই আমি বেঁচে থাকতাম। স্কুলের শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু মাকে দেখে সব ক্লান্তি চলে যেত। মা বলতেন, মা, তুই আমার বুকের ভরসা। এই একটা কথাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু সমাজের চোখে সবকিছু এত সহজ ছিল না। লোকেরা কথা বলতে শুরু করল, ওই শারমিন না, প্রেমে ব্যর্থ হয়ে এখন কাজ করে বেড়ায়। ওর তো বিয়ে হয়নি এখনও, নিশ্চয়ই কিছু সমস্যা আছে। আমি শুনতাম, চুপ করে থাকতাম। কারণ আমি জানতাম সমাজের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের বিবেক শান্ত রাখলে সেই আওয়াজ তুচ্ছ হয়ে যায়। একদিন বাজারে গিয়ে এক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলো। সে হাসতে হাসতে বলল, তুই এখনো বিয়ে করিসনি? সবাই তো পরিবার নিয়ে ব্যস্ত। আমি হেসে বললাম, আমি এখন আমার পরিবার নিয়েই ব্যস্ত, শুধু অন্যরকমভাবে। সে বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝেছিলাম। আমার জীবন এখন আর নিজের নয়, এটা এখন আমার মায়ের নিঃশ্বাস, আমার ভাইয়ের ভবিষ্যৎ। নাসির একদিন হঠাৎ ফোন করেছিল, বলল, তুই এখন কেমন আছিস? আমি হেসে বলেছিলাম, ভালো। সে বলল, তুই মিথ্যে বলছিস। আমি বললাম, না, আমি এখন অন্যভাবে বাঁচি, নিজের জন্য না, পরিবারের জন্য। সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, তুই সবসময়ই অন্যরকম ছিলিস শারমিন। আমি ফোন রেখে কেঁদেছিলাম, কিন্তু পরদিন সকালে আবার স্কুলে গিয়েছিলাম, যেন কিছুই ঘটেনি। বাবার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। ডাক্তার বললেন, স্ট্রোকের ঝুঁকি আছে, ওষুধ চালিয়ে যান। ওষুধের দাম শুনে আমি চুপ করে গিয়েছিলাম। বেতনের টাকা তখন মাসে শেষ হয়ে যায় প্রথম সপ্তাহেই। তবুও মা বলতেন, মা, সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম ওটা কেবল মায়ের সান্ত্বনা, কিন্তু আমি তার মুখে সেই কথাটা শুনতে চাইতাম, কারণ সেই মিথ্যেই আমার বেঁচে থাকার সাহস ছিল। একদিন স্কুলের ম্যানেজার বললেন, শারমিন ম্যাম, আমরা হয়তো পরের মাস থেকে বেতন কমাতে বাধ্য হব। আমি কিছু বলিনি, শুধু ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম। ভালোবাসা গেছে, এখন স্থিতিও কাঁপছে। রাতে বাড়ি ফিরে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। চাঁদটা মেঘের আড়ালে ছিল,
মনে হলো আমার জীবনও যেন সেই চাঁদের মতো, আলো আছে কিন্তু কেউ দেখে না। সেই দিনগুলোয় আমি শিখেছিলাম, ভালোবাসা শুধু মানুষে মানুষে হয় না, ভালোবাসা হতে পারে পরিবারের প্রতি, দায়িত্বের প্রতি, ত্যাগের প্রতিও। আমি বুঝেছিলাম ভালোবাসা মানে কারোর পাশে থাকা না, ভালোবাসা মানে কারোর জন্য নিজের সবকিছু হারিয়ে হাসতে পারা। আমি নাসিরকে হারিয়েছিলাম, কিন্তু তার জায়গায় পেয়েছিলাম আমার মায়ের হাসি, বাবার চোখে কৃতজ্ঞতা আর রিমানের বইয়ের পাতায় ভবিষ্যৎ। তাই আমি হারিনি, আমি শুধু বদলে গিয়েছিলাম। আজ যখন আমি এই গল্প বলছি, হয়তো নাসির কোথাও সুখে আছে, আর আমি এখানেই আছি, আমার যুদ্ধের ময়দানে। কিন্তু আমি গর্বিত, কারণ আমি হাল ছাড়িনি। আমার ভালোবাসা হয়তো শেষ হয়েছে, কিন্তু আমার দায়িত্বের গল্প তখনই শুরু হয়েছে। একটা মেয়ে যখন নিজের ভালোবাসা ছেলে পরিবারের জন্য বাঁচে, তখন সে কেবল নারী নয়, সে হয় এক অদৃশ্য নায়িকা। আমি শারমিন, আমি হেরেছি, কিন্তু তবুও হাল ছাড়িনি। তোমরা জানো সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসি উপহার দেওয়া। আমি সেটা শিখেছি আমার জীবনের প্রতিদিনের সকাল থেকে রাত পর্যন্ত। আজ রিমন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মা একটু ভালো আছে, অনেক চিকিৎসার পর হাসতে শুরু করেছে আবার। বাবা একটা দোকান খুলেছে, ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। সবাই বলে, শারমিন, তুই তো আমাদের ঘরটা বাঁচিয়ে রাখলি। শুনলে ভালো লাগে, কিন্তু ভেতরে জানি আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। দিন শেষে যখন আমি একা থাকি, মনে হয় আমার নিজের জীবনটা যেন একটা ফাঁকা ঘর। কেউ ঢোকে না, কেউ জানে না ভিতরের নীরবতা। রিমন পড়াশোনায় ব্যস্ত, মা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, বাবা দোকান সামলে ক্লান্ত হয়ে যায়। আর আমি রান্নাঘরে বসে চুপচাপ একটা কাপ চা খাই। চিন্তা করি এই জীবনের মানেটা আসলে কি? আমি তো সব করেছি, নিজের স্বপ্নগুলো মাটিতে পুঁতে রেখেছি, যেন পরিবারটা ফুল ফোটাতে পারে। শিক্ষক হওয়ার ইচ্ছা, ভালোবাসার আশা, বিয়ের স্বপ্ন, সবকিছু পিছনে ফেলে এসেছি। নাসিরও অনেক দূরে চলে গেছে, তার চোখে আমি এখন শুধু দায়িত্বের বোঝা, ভালোবাসা না, শুধু করুণা। সে একদিন বলেছিল, শারমিন, তুই খুব ভালো, কিন্তু তোর দায়িত্ব এত বেশি যে তোর পাশে থাকা মানেই কষ্ট। আমি হাসলাম, শুধু বলেছিলাম, ঠিক আছে নাসির, তুই ভালো থাক, আমি তো কষ্ট পেতেই জন্মেছি। রাতে যখন আয়নায় নিজের মুখ দেখি, চেনা লাগে না নিজেকে। আগে আমি যে মেয়েটা ছিলাম, স্বপ্নবাজ, হাসি খুশি, গান গাইতাম, সে কোথায় হারিয়ে গেছে জানি না। শুধু একটা মেয়ে দেখি যে প্রতিদিন হাসে, যেন অন্যদের মন ভালো থাকে। তবুও আমি ক্লান্ত হই না, কারণ আমি জানি আমার ক্লান্তি দেখলে মা কেঁদে ফেলবে। রিমন পড়াশোনায় মন বসাতে পারবে না, বাবা নিজের ব্যর্থতা নিয়ে অপরাধবোধে ভুগবে। তাই আমি হাসি, তাদের সামনে একটুও দুঃখ দেখাই না। জানো, আমি অনেক রাত একা ছাদে বসে থাকি, আকাশ দেখি, তারা দেখি, আর নিজের কাছে প্রশ্ন করি, শারমিন, তুই কবে নিজের মতো বাঁচবি? কোনো উত্তর পাই না। পাশের বাড়ির জানালায় আলো জ্বলে, হাসির শব্দ আসে, কারোর গানের আওয়াজ আসে। আমি চোখ বন্ধ করি, আর মনে করি আমার জীবনটাও একসময় এমন ছিল। তারপর নিজেকে বলি, না, আমি কাঁদব না, আমি শক্ত, আমি বড় মেয়ে। এই খাতায় আমি আমার সব দিনের হিসেব লিখি, কত টাকা কোথায় গেল, কে কি চাইল, সব কিছু। কিন্তু একটাও পৃষ্ঠা নেই যেখানে আমি লিখেছি, আজ আমি খুশি। তবুও আমি লিখি, প্রতিদিনই লিখি, কারণ এটা ছাড়া আমার আর কিছুই নেই। আমি ভাবি, মানুষ হয়তো এমনই, কেউ আলো জ্বালে, কেউ সেই আলোয় জ্বলে যায়। আমি জ্বলে যাচ্ছি, কিন্তু পরিবারের আলো নিভতে দিইনি। এই গর্বটাই এখন আমার একমাত্র শান্তি। তবে মাঝে মাঝে মনে হয় আমার ভিতরের মেয়েটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। যে হাসত, সে এখন চুপচাপ, যে স্বপ্ন দেখত, সে এখন কেবল চোখ বন্ধ করে থাকে। আমি জানি না কতদিন এভাবে পারব। শরীর ক্লান্ত, মন ক্লান্ত, কিন্তু দায়িত্বের শেষ নেই। চোখে জল আসে, তবুও জোর করে হাসি। আমি ঠিক আছি, এই কথাটা এখন আমার প্রিয় মিথ্যে। আমার নাম শারমিন,
আমি পরিবারের বড় মেয়ে। সবাইকে টেনে তুলেছি, কিন্তু নিজের ভেতরটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবুও আমি হাল ছাড়ব না, কারণ আমি জানি আমার হাসির ওপরেই দাঁড়িয়ে আছে পুরো সংসার।